হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ন্যাশনাল ইনকামের 9 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কি আলোচনা করব? আমরা কি বলেছিলাম, লাস্ট কি পড়ছিলাম? আমরা বলেছিলাম ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য আমাদেরকে কটা মেথড, তিনটে মেথড। একটা হচ্ছে ইনকাম মেথড, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে প্রোডাক্ট মেথড। ইনকাম মেথড আমাদের হয়ে গেছে, এক্সপেন্ডিচার মেথড আমাদের হয়ে গেছে। আজকে যেটা করবো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সেটা কি প্রোডাক্ট মেথড। এই মেথডটারই আর একটা নাম ভ্যালু অ্যাডেড মেথড। ইনকাম মেথডে কি করেছিলাম, একটা দেশের মানে একটা কান্ট্রিতে একটা বছরে যত টাকা ইনকাম হচ্ছে সব ইনকামগুলো যোগ করে দাও, হয়ে যাবে ইনকাম মেথড, অর্থাৎ ন্যাশনাল ইনকাম বেরিয়ে যাবে। এক্সপেন্ডিচার মেথড কি করেছিলাম, একটা দেশে একটা বছরে যত যত খরচা হচ্ছে সব খরচাগুলো অ্যাড করে দাও, ঠিক আছে, হয়ে যাবে এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম। আজকে আমরা করবো কি, প্রোডাক্ট মেথড। এরই আর একটা নাম কি বললাম, ভ্যালু অ্যাডেড মেথড। তাহলে এই মেথডটা কি বলবো, ঠিক আছে, একটা বছরে, ঠিক আছে, একটা বছরে একটা দেশে যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে না, যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে তার মানি ভ্যালুটা অ্যাড করে দাও। যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হচ্ছে তার মানি ভ্যালুটা তুমি অ্যাড করে দাও, বেরিয়ে যাবে তোমার ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাক্ট মেথড। তো জিনিসটা কি, এটা তো বললাম, আমি এটার আগে কনসেপ্ট নেব, তারপর এক্সামে কেমন লিখতে হবে সেটাই বলবো। আমি আগে কনসেপ্টটা দেবো। দেখো, কনসেপ্টটা বোঝার জন্য এটা দেখো আমি এখন বোঝাচ্ছি, এটা তোমরা পারলে তোমরা অবশ্যই খাতায় টুকে নাও। এই কনসেপ্টটা জানা দরকার। কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে যা লেখা আছে লেখাগুলো একবার রিডিং মারলে তোমরা লিখতে পারবে। কনসেপ্টটা কি, অর্থাৎ ভ্যালু অ্যাডেড মেথড কনসেপ্টটা আসলো কোথা থেকে সেটা আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো তো দেখো কি বলেছে, একটা দেখো এক্সাম্পল করেছি। কি বলছে, মিস্টার জাঙ্গলম্যান, ঠিক আছে, মিস্টার জাঙ্গলম্যান ফরেস্টে গেছে, ঠিক আছে, মানে জঙ্গলে গেছে, ঠিক আছে, গিয়ে কি করেছে, উড কেটেছে, উড উড কাট করেছে, মানে কাঠ কাঠ কেটেছে, ঠিক আছে। তাহলে কি বললাম, জঙ্গলম্যান জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে কাঠ কেটেছে। তাহলে এই কাঠগুলো কেটে কি করেছে, জঙ্গলম্যান জঙ্গলে গিয়ে কাঠ কেটেছে, কাঠগুলো কেটে ও ওর গ্রামে নিয়ে এসে লিখেছি দেখো, গ্রামে নিয়ে এসে কি করবে, কাঠগুলো গ্রামে নিয়ে এসে কাঠগুলো কি করবে, বেচে দেবে। আরে বেচে দেবে, গ্রামে কাঠগুলো নিয়ে এসে বেচে দেবে। তাই আমি কি বললাম, জঙ্গলম্যান জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে কাঠ কেটেছে, কাঠগুলো কেটে ও গ্রামে নিয়ে আসবে, গ্রামে নিয়ে এসে কি করবে, গ্রামে নিয়ে এসে কাঠগুলো বেচবে। তাহলে দেখো কি লিখেছি, জঙ্গলম্যান, ঠিক আছে, জঙ্গলম্যান কাঠগুলো কোথায় বেচবে, স্যার জঙ্গলম্যান কাঠগুলো গ্রামে নিয়ে এসে, মানে ভিলেজে নিয়ে এসে ও ভিলেজ ম্যানকে বেচবে। তাই জঙ্গলম্যান কাঠগুলো কাকে বেচবে, ভিলেজ ম্যানকে বেচবে। স্যার কত টাকায় বেচবে, কত টাকায় বেচবে, দেখো জঙ্গলম্যান, ঠিক আছে, জঙ্গলম্যান ভিলেজ ম্যানকে যে কাঠগুলো বেচবে কত টাকায়, ধরে নিচ্ছি 100 টাকায়, ধরে নিচ্ছি 100 টাকায় বেচবে, ধরে নিচ্ছি 100 টাকায় বেচবে, ঠিক আছে। তারপর ভিলেজ ম্যান কি করবে, ভিলেজ ম্যান এই কাঠগুলো কি করবে, টাউন ম্যানকে বেচবে। তাহলে ভিলেজ ম্যান এই কাঠগুলোকে কাকে বেচবে, টাউন ম্যানকে বেচবে। কত টাকায় বেচবে, 500 টাকায় বেচবে, ধরে নিচ্ছি 500 টাকায় বেচবে। তাহলে তুমি ভাবো জঙ্গলম্যান কাঠগুলো ভিলেজ ম্যানকে বেচলো, তাহলে জঙ্গলম্যান কত টাকা লাভ করলো, স্যার 100 টাকা। তুই ভাবো না, তো তুমি নিজেরাই ভাবো, ধরো একজন জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে কাঠ কেটেছে, কাঠ কেটে এনে ও যখন গ্রামে নিয়ে আসবে, ও তো নিশ্চয়ই ফ্রিতে কাঠগুলো দেবে না। ও গ্রামে যখন নিয়ে আসবে, যখন কাঠগুলো বেচবে, তাহলে নিশ্চয়ই কিছু তো প্রফিট নেবে। তাই জঙ্গলম্যান ও কাঠগুলো যখন ভিলেজ ম্যানকে বেচবে, ধরে নিচ্ছি ও 100 টাকায় বেচবে, মানে পুরো 100 টাকায় লাভ। স্যার 100 টাকায় লাভ, হ্যাঁ 100 টাকায় লাভ। ওর কোনো খরচা নেই না, কি করে খরচা হবে, জঙ্গলম্যান জঙ্গলে গেল, জঙ্গলে গিয়ে কাঠ কাটলো, ওর খরচা কিছু নেই। খরচা কি, ওর খাটনি, রোদে রোদে খেটে ও কাঠগুলো এটা হচ্ছে ওর খাটনি, এটাই হচ্ছে ওর খরচা। তাহলে জঙ্গলম্যান ভিলেজ ম্যানকে 100 টাকায় কাঠগুলো বেচলো, তাহলে এখানে লাভ করলো কে, জঙ্গলম্যান 100 টাকা লাভ করলো, ঠিক আছে। তাহলে ভিলেজ ম্যানের কাঠগুলো কি করবে, ও কাঠগুলোকে টাউন ম্যানকে বেচে দেবে। কত টাকায় বেচলো, ভিলেজ ম্যান টাউন ম্যানকে 500 টাকায় কাঠগুলো বেচলো। বলতে পারবে এই স্টেজে কত টাকা লাভ হলো, হ্যাঁ স্যার, না বলার কি আছে, ভিলেজ ম্যান তো 100 টাকায় কাঠগুলো কিনলো, ভিলেজ ম্যান তো 100 টাকায় কাঠগুলো কিনলো জঙ্গলম্যানের থেকে, ও সেটা আবার টাউন ম্যানকে 500 টাকায় বেচলো, মানে 400 টাকা লাভ করলো, ঠিক আছে। এবার টাউন ম্যান কাঠগুলো কাকে বেচবে, টাউন ম্যান কাঠগুলো ফার্নিচার, মানে ফার্নিচার ম্যানকে বেচবে, ঠিক আছে, ফার্নিচার ম্যান। টাউনম্যান কাঠগুলোকে টাউনম্যান ফার্নিচারগুলোকে, সরি, টাউনম্যান কাঠগুলোকে ফার্নিচার ম্যানকে বেচে। স্যার কত টাকায় বেচে, 1000 টাকায়। তাহলে দেখো এখানে টাউনম্যান ফার্নিচার ম্যানকে যে 1000 টাকায় কাঠগুলো বেচলো, তাহলে টাউনম্যান কত টাকা লাভ করলো, স্যার 500 টাকা। কি করে বুঝলে 500 টাকা, দেখো ভিলেজ ম্যানের থেকে টাউনম্যান কাঠগুলো কিনলো কত টাকায়, 500 টাকায় কিনে ওটা 1000 টাকায় বেচলো, ভিলেজ ফার্নিচার ম্যানকে 500 টাকা লাভ করলো, ঠিক আছে। তো এবার ফার্নিচার ম্যান এই কাঠগুলো কাকে বেচবে, ও কাস্টমারকে বেচবে। স্যার কত টাকায় বেচেছে, এখানে দেখো উদাহরণ দিয়েছি 2200 টাকায় বেচেছে। তাহলে এখানে ফার্নিচার ম্যান কাস্টমারকে যে কাঠগুলো 2200 টাকায় বেচলো, কত টাকা লাভ করলো, দেখো আমি লিখেছি, আমি কত বলছি দেখো,
1200 টাকা লাভ করে। স্যার কি করে 1200 টাকা? কেননা ফার্নিচার ম্যান কাঠগুলো কিনেছে 1000 টাকায়, 1000 টাকায় কিনে 2200 টাকায় বিক্রি করে, তাহলে 1200 টাকা লাভ হলো, তাই না? তাহলে এবার তোমাকে প্রতিটা স্টেজে বুঝতে হবে লাভটা কি। দেখো এটা দেখো ফার্স্ট স্টেজ, ঠিক আছে তো? এই দেখো ফার্স্ট স্টেজ, জঙ্গল ম্যান ভিলেজ ম্যানকে যখন কাঠগুলো বেচলো কত টাকা লাভ করলো? জঙ্গল ম্যান যখন ভিলেজ ম্যানকে কাঠগুলো বেচলো তখন 100 টাকা লাভ করলো, ঠিক আছে? এটাই এটাই এই চ্যাপ্টার এই টপিকের কনসেপ্টে, যে আমি বললাম জঙ্গল ম্যান যে ভিলেজ ম্যানকে কাঠগুলো বেচলো 100 টাকায় বেচলো, তাহলে পুরোটাই 100 টাকা লাভ হলো, কারণ ওর তো কোনো খরচা ছিল না। তাহলে এই যে লাভ বলা হচ্ছে না, লাভ, এটাকেই বলা হচ্ছে ভ্যালু অ্যাডিড, অর্থাৎ ভ্যালু অ্যাডিশন কত হয়েছে এই স্টেজে? ভ্যালু অ্যাডিশন 100 টাকা হয়েছে। নেক্সট, ভিলেজ ম্যান কার্ডগুলো কাকে বেচলো? টাউন ম্যানকে বেচলো। কত টাকায় বেচলো? স্যার 500 টাকায় বেচলো। তাহলে কত টাকা ভ্যালু অ্যাড হয়েছে ভাবো। স্যার ভিলেজ ম্যান 100 টাকায় কিনে, ভিলেজ ম্যান 100 টাকায় কিনে টাউন ম্যানকে 500 টাকায় বেচে, কত টাকা ভ্যালু অ্যাড হলো? 400 টাকা ভ্যালু অ্যাড, বা তুমি বলতে পারো 400 টাকা প্রফিট। তারপর টাউন ম্যান কার্ডগুলো ফার্নিচার ম্যানকে বেচলো, কত টাকা লাভ করলো? দেখো 500 টাকা। স্যার কি করে হলো? টাউন ম্যান 1000 টাকায় কিনে, ঠিক আছে, সরি, টাউন ম্যান 500 টাকায় কিনে, টাউন ম্যান 500 টাকায় কিনে ফার্নিচার ম্যানকে 1000 টাকায় বেচলো, 500 টাকা লাভ করেছে। এইবার লাস্ট স্টেজ, ফার্নিচার ম্যান কার্ডগুলো কাস্টমারকে বেচলো, কত টাকায় বেচলো? 2200 টাকায় বেচলো, কিন্তু কিনেছিল কত দিয়ে? 1000 দিয়ে, তাহলে 1200 টাকা লাভ হলো। তাহলে এই যে বের করছি, এই যে আমি অ্যাডিশনগুলো বের করছি, এর ফর্মুলাটা কীভাবে আসলো? দেখো ভ্যালু এডিশন কি করে হলো? ভ্যালু এডিশনটা, এই যে ভ্যালুটা বের করলাম না, ফার্স্ট স্টেজে 100 টাকা লাভ, সেকেন্ড স্টেজে 400 টাকা লাভ, থার্ড স্টেজে 500, তারপরে স্টেজে 1200 টাকা, কি করে বের করলাম? এই যে লাভ বা বলতে পারো ভ্যালু এডিশন, ভ্যালু এডিটটা কি করে বের করলাম? ভ্যালু অফ আউটপুট কি লিখেছে? ভ্যালু অফ আউটপুট থেকে পারচেস প্রাইস মাইনাস করেছি। স্যার ভ্যালু অফ আউটপুট মানে প্রতিটা স্টেজের সেল প্রাইস, প্রতিটা স্টেজের সেল প্রাইস। সেল প্রাইস মানে জঙ্গল ম্যান ভিলেজ ম্যানকে বেচলো, কত টাকায় বেচলো? 100 টাকায় বেচেছে। কিন্তু জঙ্গল ম্যান কত টাকা দিয়ে কিনে? স্যার জঙ্গল ম্যানের কিনতে তো কোনো খরচা হয়নি, তাহলে 100 মাইনাস 0, তাহলে 100 টাকা হলো। বোঝার চেষ্টা করতে হবে তোমাকে, আমি লিখিনি পুরোটা। এর পরের স্টেজ দেখো, এবার সেকেন্ড স্টেজ ভিলেজ ম্যান। তাহলে ভিলেজ ম্যান টাউন ম্যানকে কত টাকায় বেচেছে? স্যার 500 টাকায় বেচেছে, কিন্তু কিনেছিল কত টাকা দিয়ে? স্যার 100 টাকা, 500 মাইনাস 100, 400, এইভাবে হচ্ছে। তারপর থার্ড স্টেজ, টাউন ম্যান ফার্নিচার ম্যানকে বেচেছে কত টাকা দিয়ে? স্যার 1000 টাকা দিয়ে বেচেছে, তাহলে কিনেছিল কত টাকা দিয়ে? আগের স্টেজ 500 টাকা দিয়ে, তাহলে 500 টাকা লাভ, মানে 500 টাকা ভ্যালু অ্যাডেড। লাস্ট, ফার্নিচার ম্যান কাঠগুলো কাকে বেচবে? ওরা কাস্টমারকে বেচে, কত টাকায় বেচেছে? 2200 টাকায় বেচেছে, আর কেনার দাম কত ছিল? 1000 টাকা, করে হলো 1200 টাকা। তাই দেখো লিখেছি ভ্যালু অ্যাডিশন হচ্ছে ভ্যালু অফ আউটপুট মাইনাস পারচেস প্রাইস, ঠিক আছে তো? এইভাবে হয়েছে। তাহলে অ্যাডিশন কি? অ্যাডিশন মেড টু দ্য ভ্যালু অফ গুডস, ঠিক আছে তো? তাহলে দেখো তোমার কাস্টমারকে আমরা কত টাকায় মালটা বেচলাম। ফাইনালি কাস্টমারকে মালটা কত টাকায় বেচলাম? স্যার কাস্টমারকে আপনি মালটা বেচেছেন 2200, মানে 2200 টাকায় বেচেছেন। দেখো ভ্যালু অ্যাডিশনটা দেখো কি করে করছি, 2200 টাকা কি করে বেরোলো, একটু দেখো, তারপর আমরা আস্তে আস্তে সব বুঝবো, ঠিক আছে তো? জঙ্গল ম্যান যখন ভিলেজ ম্যানকে মালটা বেচলো, কত টাকা ভ্যালু অ্যাড করলো? স্যার 100 টাকা। ভিলেজ ম্যান যখন টাউন ম্যানকে মালটা বেচলো তখন কত টাকা ভ্যালু অ্যাড করলো? স্যার 400 টাকা। টাউন ম্যান যখন ফার্নিচার ম্যানকে মালটা বেচলো তখন কত টাকা ভ্যালু অ্যাড করলো? স্যার 500 টাকা। আর ফার্নিচার ম্যান যখন কাস্টমার মালটা বেচলো কত টাকা ভ্যালু অ্যাড করলো? 1200 টাকা। তাহলে টোটাল কত হলো? 2200 টাকা। বুঝতে পারলে তো? এটাই হচ্ছে ভ্যালু অ্যাডেড। তাহলে দেখো প্রথমবার ভ্যালু অ্যাড হয়েছে 100 টাকা, তারপর বা 400 টাকা, তারপর 500 টাকা, তারপর 1200 টাকা। তাহলে 100, 400, 500 আর 500, 1000 আর 12, 2200 টাকা। ঠিক আছে, তুমি একটা কাজ এখানে কখনোই করতে পারবে না, যেটা বিশাল সমস্যা আছে ন্যাশনাল ইনকাম কাউন্টিং এর, বিশাল বড় সমস্যা। সেটা কি এই 100 টাকা সেল, তারপর 500 টাকা সেল, 100 আর 500, 600, 600 আর 100, 1000, 600 আর 1000, 1600, 1600 আর 2200, কত? 3400। এইগুলো তুমি যোগ করলে কখনোই অ্যাকচুয়াল ভ্যালু আসবে না, ঠিক আছে? ন্যাশনাল ইনকাম কাউন্টিং এ না ডবল কাউন্টিং বারবার হয়ে যায়, ঠিক আছে? তুমি যখনই একটা প্রোডাক্টের ভ্যালু করবে না, তখন একই জিনিস বারবার কাউন্টিং হয়ে যায়, সেই ভুলটা তুমি করবে না, ঠিক আছে? আমরা দেখাবো কি লিখতে হবে, সেই নোটটাও আমরা দিয়ে দেবো। তাহলে বুঝতে পারলে 2200 টাকা কি করে বেরোলো? সাম অফ ভ্যালু অফ অ্যাডিশন মেড বাই দ্য ডিফারেন্ট প্রডিউসার, যে যত টাকা ভ্যালু অ্যাড করছে সেইগুলোকে তুমি যোগ করে দাও, ঠিক আছে? যোগ করলে ফাইনাল গুডসের দাম বের। এটা ছিল তোমার কনসেপ্ট, ঠিক আছে তো?
তুমি যদি ভালো করে বুঝতে চাও আমি তোমাকে বোঝাতে পারি জঙ্গলম্যান জঙ্গল থেকে কাঠ জোগাড় করলো, কাঠ জোগাড় করে ও ভিলেজম্যানকে বিক্রি করেছে, ভিলেজম্যান কাঠগুলো টাউনম্যানকে বিক্রি করেছে, টাউনম্যান ফার্নিচারম্যানকে বিক্রি করেছে, ফার্নিচারম্যান কাস্টমারকে বিক্রি করেছে। তাহলে আলটিমেটলি কাস্টমারকে কত টাকায় বিক্রি করা হয়েছে? কাঠগুলো 2200 টাকায় বিক্রি করা হয়েছে। ঠিক আছে তো? এবার দেখো, তুমি যদি বলো স্যার জঙ্গলম্যান ভিলেজম্যানকে বিক্রি করেছে 100 টাকায়, তারপর ভিলেজম্যান টাউনম্যানে বিক্রি করেছে 500 টাকা, তাহলে 100 আর 500 600, তারপর দেখো 600 আর 1000 যোগ করে কত হয়? 1600, 1600 2200 যোগ করে 3800। তাহলে তুমি তো কাস্টমারকে বিক্রি 2200 টাকায়, তাহলে তোমার কাউন্ট করে কত হলো? 3800। তাহলে কত টাকা এক্সট্রা হয়ে গেল? 1600 টাকা। স্যার কেন এই টাকাটা এক্সট্রা হলো? তোমার ভাবার চেষ্টা করো। জঙ্গলম্যান যখন ভিলেজম্যানকে মালটা বিক্রি করেছে কত টাকায়? 100 টাকায়। ভিলেজম্যান যখন টাউনম্যানকে মালটা বিক্রি করলো 500 টাকায়, 500 টাকার মধ্যে 100 টাকা ইনক্লুড আছে, তাই না? আবার আবার দেখো, এই যে টাউনম্যান যখন ফার্নিচারম্যানকে 1000 টাকায় মালটা বেচলো, ওই 1000 টাকার মধ্যে 500 টাকা ইনক্লুড আছে। ঠিক আছে তো? আর ফার্নিচারম্যান যখন কাস্টমারকে বিক্রি করলো সেখানে কত টাকা ইনক্লুড আছে? 1000 টাকা ইনক্লুড আছে। এই কারণেই এই তোমার 1200 টাকা শর্টটা পড়ছে, তাই না? কত টাকা অ্যাড আছে তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। আর তারপর তো এবার আমরা প্রপার নোটটা নিয়ে আলোচনা করব কি লিখতে হবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে, বলছে প্রোডাক্ট মেথড অর ভ্যালু অ্যাডেড মেথড ইজ অলসো কল্ড ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথড অর নেট আউটপুট মেথড। তাহলে কি বললাম? এই প্রোডাক্ট মেথড কতগুলো নাম আছে, নামগুলো তুমি জেনে রাখো। একটা হচ্ছে প্রোডাক্ট মেথড, একটা নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। ঠিক আছে, আর এই প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডে আর কি কি নাম আছে? ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথড, নেট আউটপুট মেথড। বলছে প্রোডাক্ট মেথড ইজ ডিফাইন্ড as that method which measure the national income by estimating the contribution of each producing enterprise to production in the domestic territory of the country in an accounting year। কি বলতে? এই যে প্রোডাক্ট মেথডটা, কি বলতে? প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডটা যে ডেফিনেশনটা দিচ্ছে, এই মেথডটা কি বলেছে? বলছে প্রোডাক্ট মেথডটা কি? হুইচ মেজার ন্যাশনাল, মানে ন্যাশনাল ইনকাম মেজার করে। এটা হচ্ছে আমরা একটা মেথড যেটাকে ন্যাশনাল ইনকাম মেজার করে বাই এস্টিমেটিং দ্য কন্ট্রিবিউশন অফ ইচ প্রডিউসিং এন্টারপ্রাইজ। মানে বলতে চেয়েছে একটা দেশে, একটা কান্ট্রিতে, একটা বছরে, ঠিক আছে, তুমি আমি আমরা সবাই, বা ফরেন থেকেও যদি কেউ এই দেশে আসে, তারা সবাই যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে তার মানি ভ্যালুটা অ্যাড করে দাও, বেরিয়ে যাবে তোমার ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাক্ট মেথড। ব্যাস এই বলেছে। এবার এই মেথডে তুমি কি করে ন্যাশনাল ইনকাম তোমার ক্যালকুলেট করবে? এই মেথডে কি করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবে? আর একটা কথা আগেও বলেছি, আবার বলছি, ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য তো আমাদের কাছে 3টে মেথড আছে। তুমি ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম যত বেরোবে, এক্সপেরিমেন্ট মেথডে ঠিক তাই বেরোবে, আর প্রোডাক্ট মেথডে ঠিক একই অ্যান্সার বেরোবে, অ্যান্সারে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, যেটা বলছিলাম কি করে ক্যালকুলেট করো, প্রথমে দেখো স্টেপ 1 কি লেখা আছে? আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রডিউসিং এন্টারপ্রাইজ। সবার প্রথম আমাকে জানতে হবে আমাদের দেশে যারা যারা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসেস করে, কারা কারা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করে, সেইগুলো সবার প্রথম তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের দেশে বেসিক্যালি 3টে সেক্টর গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, তাহলে কি লিখেছে? অল দ্য প্রডিউসিং এন্টারপ্রাইজেস অফ অ্যান ইকোনমি ক্যান বি ক্লাসিফাইড আন্ডার 3 সেকশন। একটা প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচার রিলেটেড সেক্টর, সেকেন্ডারি সেক্টর মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আর টার্সিয়ারি সেক্টর আর একটা সার্ভিস সেক্টর। ঠিক আছে, তো আমাদের দেশে যখন ন্যাশনাল ইনকাম কাউন্ট করি না, ঠিক আছে, কোনো পার্টিকুলার একটা সেক্টরের টোটালটাই আমরা বলি না ন্যাশনাল ইনকাম, যে প্রতিটা সেক্টর, অর্থাৎ যে 3টে সেক্টর আছে 3টে সেক্টর আলাদা আলাদা করে ক্যালকুলেট করে তারপর টোটাল করি। ঠিক আছে তো? তারপর স্টেপ 2 কি লেখা আছে দেখো, দেখো বলেছে এস্টিমেশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড। ঠিক আছে তো? আচ্ছা, এখানে কি লেখা আছে? এটা লেখাটা না আমি আগে ব্যাপারটা একটু ডিটেলসে বুঝিয়ে দিই, তারপর তুমি স্টেপ 2টা নোটটা করো। ঠিক আছে তো? দেখো কি লেখা আছে স্টেপ 2তে? জিভিএ অর জিডিপিএমপি। জিভিএ এর ফুল ফর্ম কি? গ্রস, ঠিক আছে, গ্রস ভ্যালু অ্যাডেড। কি বললাম? জিভিএ এর ফুল ফর্ম গ্রস ভ্যালু অ্যাডেড। লিখে নাও, তোমরা লিখে নাও জিভিএ এর ফুল ফর্মটা। মানে স্টেপ 2তে কি করবো? এখানে লিখবে ক্যালকুলেশন অফ জিভিএ। জিভিএ এর ফুল ফর্ম লেখো গ্রস ভ্যালু অ্যাডেড। স্টেপ 2 কি বের করবো? স্টেপ 1 তো বললাম, স্টেপ 2 কি বের করবো? ক্যালকুলেশন অফ গ্রস ভ্যালু অ্যাডেড।
এই গ্রস ভ্যালু অ্যাডেড মানে জিভিএ শর্ট ফর্মের আর একটা নাম কি জিডিপিএমপি, কি বললাম জিডিপিএমপি, জিডিপির ফুল ফর্ম তো বলতে হবে না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। প্রশ্ন হলো এটা কি করে ক্যালকুলেট করতে হয়, ভালো করে দেখো। গ্রস ভ্যালু আউটপুট, কোনো সন্দেহ নেই তোমার মধ্যে, তোমাদের মধ্যে কোনো সন্দেহ থাকা উচিতই না। গ্রস ভ্যালু আউটপুট কি করে বের করতে হয় আমি সুন্দর করে বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। গ্রস ভ্যালু আউটপুট কিছুক্ষণ আগেই বললাম, কনসেপ্টে বোঝানোর চেষ্টা করলাম, মনে করার চেষ্টা করো। কনসেপ্টে সুন্দরভাবে বোঝালাম গ্রস ভ্যালু আউটপুট কোনটা। দেখো দেখো দেখাচ্ছি, এই মনে হচ্ছে ভ্যালু অ্যাডিশন করেছিলাম, ভ্যালু অ্যাডিশন, এই যে ভ্যালু আউটপুট, ভ্যালু অফ আউটপুট, ঠিক আছে, ভ্যালু অফ আউটপুট থেকে পারচেস প্রাইস বাদ দাও, হয়ে যাবে গ্রস ভ্যালু আউটপুট, তাই না? আরে ভ্যালু অফ আউটপুট থেকে পারচেস প্রাইস বাদ দাও, তাহলে কি বলেছিলাম তোমার জঙ্গলম্যান, ঠিক আছে, জঙ্গলম্যান তোমার কাকে কার্ডগুলো বেঁচেছে, ভিলেজম্যানকে। তাহলে জঙ্গলম্যান ভিলেজম্যানকে কার্ডগুলো বেঁচেছে, কত টাকায় বেঁচেছে স্যার? 100 টাকায় বেঁচেছে, কিন্তু কত টাকা থেকে স্যার কোনো টাকা নেয়নি, কিনতে কোনো টাকাই লাগেনি, তাহলে 100 মাইনাস 100, এইভাবে বের করতে হবে। তাহলে দেখো এখানে দেখো এটাই লেখা আছে, এগুলো লেখাগুলো আছে। তাহলে কি বললাম, গ্রস ভ্যালু অফ আউটপুট মানে বুঝতে পারলে তো, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পারলে, যে টোটাল মানে মোদ্দা কথা যত টাকায় সেল করেছে তার থেকে তোমাকে ইন্টারমিডিয়েট কনজামশন মানে পারচেস প্রাইসটা বাদ দেবে। তাই দেখো তাই কি লিখেছি, জিভিএ গ্রস ভ্যালু আউটপুট বা জিডিপি এমপি বের করার ফর্মুলাটা কি, ভ্যালু অফ আউটপুট, কি লিখেছি, ভ্যালু অফ আউটপুট। আরে ভ্যালু অফ আউটপুট মানে প্রতিটা স্টেজে কত টাকায় তুমি মালগুলো বিক্রি করছো, সেটা থেকে ইন্টারমিডিয়েট কনজামশন, যদি বুঝতে অসুবিধা হয় ইন্টারমিডিয়েট কনজামশন মানে পারচেস প্রাইসটা বাদ দিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে। ঠিক যেমনভাবে লেখা আছে এইভাবে তোমাকে লিখতে হবে, ফুল মার্কস যদি তুমি তুলে আনতে চাও। ভ্যালু অফ আউটপুট কি করে বের করবো, ভ্যালু অফ আউটপুট দেখো, যদি তোমার কোশ্চেনে ভ্যালু অফ আউটপুট বলে না দেয় তাহলে তুমি কি করে বের করবে? ভ্যালু অফ আউটপুট যদি কোশ্চেনে না থাকে, অর্থাৎ প্রতিটা স্টেজে কত টাকার মাল বিক্রি যদি না বলা থাকে, তাহলে কি করে বের করবে? সেক্ষেত্রে তোমাকে সেলটা বের করবে, সেলের সাথে চেঞ্জ ইন স্টক, সেলের সাথে কি নেবে, চেঞ্জ ইন স্টক, ঠিক আছে তো? দেখো এবার সেলটা কোথায় হতে পারে, সেল তুমি দেশের মধ্যেও সেল করতে হবে, দেশের মধ্যে সেল করলে তখন তাকে ডোমেস্টিক সেলস, আর দেশের বাইরে যদি সেল করো তখন তাকে কি বলবো, এক্সপোর্ট, বলবো না এক্সপোর্ট? হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে বোঝা গেল তো? তারা বলছে চেঞ্জ ইন স্টক, চেঞ্জ ইন স্টক মানে আমরা তো জানি, আরে চেঞ্জ ইন স্টকের আরেকটা নাম কি, ইনভেন্টারি ইনভেস্টমেন্ট। দেখো লেখা আছে ইনভেন্টারি ইনভেস্টমেন্ট, এটা কি করে বের করবো, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, ঠিক আছে, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। যদি ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক করে যদি অ্যান্সার যদি আমার পজিটিভ বেরোয়, ধরো ক্লোজিং স্টক আছে 10 আর ওপেনিং স্টক আছে 8, তাহলে অ্যান্সার কত হলো, 10 থেকে 8 বাদে 2 পজিটিভ, তখন যোগ হবে এটা। স্যার যদি উল্টো হয়ে যায়, ধরুন ক্লোজিং স্টক 8 আছে আর ওপেনিং স্টক 10, তাহলে 8 মাইনাস 2 অর্থাৎ নেগেটিভ, সেক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস। বুঝতে পেরেছো স্যার? বুঝতে পেরেছি। এখানে কি ছিল, ইন্টারমিডিয়েট কনজামশন মানে কি বলেছিলাম, প্রতিটা স্টেজে ম্যাটেরিয়াল পারচেস করবো তার দাম, পারচেস অফ র মেটেরিয়াল। এই যে আমি ম্যাটেরিয়াল কিনবো, আমি দেশের মধ্যে দিয়েও কিনতে পারি, দেশের বাইরে থেকেও কিনতে পারি। দেশের মধ্যে কিনলে তাকে বলবো ডোমেস্টিক পারচেস, আর দেশের বাইরে কিনলে তখন তাকে বলবো ইম্পোর্ট। তাহলে বোঝা গেল, একদম এইভাবে লিখতে হবে, কিচ্ছু বাদ দেবে না, সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তাহলে বেরিয়ে গেল গ্রস ভ্যালু আউটপুট, গ্রস ভ্যালু অ্যাডেড বেরিয়ে গেল। এবার কি করো, ন্যাশনাল ইনকাম বের করো। ন্যাশনাল ইনকামের একটা নাম কি জানি আমরা, এনএনপিএফসি, ঠিক আছে তো? তাহলে আমি কি বের করলাম বলো স্যার, আপনি বের করলেন গ্রস ভ্যালু অ্যাডেড। গ্রস ভ্যালু অ্যাডেড আর একটা নাম কি বললাম স্যার, জিডিপিএমপি। তার মানে তুমি জিডিপিএমপি জানো, এখান থেকে তোমাকে কি বের করতে হবে, এনএনপিএফসি। তাহলে তোমার কাছে এমপি জানা আছে, তোমাকে এফসি বের করতে কি করতে হবে, এমপি থেকে যদি তুমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দাও তাহলে এফসি বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে পি আগে বুঝিয়েছি, এগুলো নতুন কিছু না। এখানে ডি, ঠিক আছে, ডোমেস্টিক, আর এটা হচ্ছে তোমার নেট। ডোমেস্টিক থেকে নেট করতে গেলে কি করতে হয় স্যার, ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়, ঠিক আছে তো? সরি ভুল বললাম, ডোমেস্টিক থেকে নেট বাদ দিলে এটা ভুল বলেছি। ডোমেস্টিক থেকে তুমি যদি, ঠিক আছে, ডোমেস্টিক থেকে যদি তুমি ন্যাশনাল, এই এন মানে ন্যাশনাল, ডোমেস্টিক থেকে যদি তুমি ন্যাশনাল বের করতে চাও তখন তোমাকে এনএফআইএ, ঠিক আছে, নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড। আর লাস্টে আছে জি, মানে গ্রস থেকে নেটে যেতে গেলে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হয়। ব্যাস হয়ে গেল, আর তো কিছুই নেই, এইটুকুই। বোঝা গেল তো? এরপরে যেই কনসেপ্টটা কিছুক্ষণ আগেই বুঝিয়েছি, চলো আরও একবার বলবো, কারণ তখন আমি কনসেপ্টে বুঝিয়েছি, বাট এটা এক্সামে কি করে লিখতে হবে এটা লিখবে। প্রবলেমস অফ ডবল কাউন্টিং, ঠিক আছে, প্রবলেমস অফ ডবল কাউন্ট। আমরা যখন আমি কি বলেছি, এই প্রোডাক্ট মেথড কি বলছে, সারা দেশে একটা দেশে এক বছরে যতগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হবে তার মানি ভ্যালু অ্যাড করে দাও, মানি ভ্যালু অ্যাড করলেই তোমার বেরিয়ে যাবে ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে, বা প্রোডাক্ট মেথড।
কিন্তু তুমি ভাবার চেষ্টা করো, ঠিক আছে, ডবল কাউন্টিং মানে তুমি মানে যখনই আমরা প্রতিটা স্টেজে যখনই আমরা মানে ধরো গুডস আর সার্ভিসের কথাই যদি বলি, আর একটা কথা, এই প্রবলেম অফ ডবল কাউন্টিং জানো এটা কোথায় দেখা যায়? বেসিক্যালি আমরা তো জানি ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য তিনটে মেথড আছে, একটা হচ্ছে তোমার ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, একটা প্রোডাক্ট মেথড। বেসিক্যালি এটা প্রোডাক্ট মেথড দেখা যায়। ডবল কাউন্টিং জিনিসটা কি, একই ভ্যালু আমরা নিয়ে নিই। তো একই ভ্যালু যদি আমরা বারবার নিয়ে নিই না, একই ভ্যালু যদি আমরা বারবার নিয়ে নিই, তাহলে ন্যাশনাল ইনকাম কাউন্ট করার সময় বিশাল বড় সমস্যা হতে পারে, যেটা কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছিলাম। মনে পড়ছে কিনা দেখো, জানি না। দেখো বলেছিলাম, জঙ্গলম্যান যখন ভিলেজম্যানকে কার্ডটা বিক্রি করছে, কার্ডগুলো বিক্রি করছে, তখন 100 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। আবার ভিলেজম্যান সেই কার্ডগুলো যখন টাউনম্যানকে বিক্রি করে তখন 500 টাকায় বিক্রি করে। এই 500 টাকার মধ্যে 100 টাকা তো অলরেডি ঢুকেই আছে। তাহলে কি আমার 500 টাকা নেওয়া উচিত? 500 টাকা যদি নিই তাহলে তো অলরেডি তো ভিলেজম্যান টাউনম্যানকে 500 টাকায় যে মালটা বিক্রি করে তার মধ্যে 500 টাকা তো অলরেডি ইনক্লুড করা আছে, ঠিক আছে। তারপর ভিলেজম্যান টাউনম্যান যখন ফার্নিচারম্যানকে মালগুলো বিক্রি 1000 টাকায় বিক্রি করছে, তার মানে এর মধ্যে তো এই 1000 টাকার মধ্যে ওই 100 টাকা আর 400 টাকা, টোটাল 500 টাকা ঢুকে আছে। একই রকম ফার্নিচারম্যান যখন কাস্টমারকে মালগুলো বিক্রি 2200 টাকায় বিক্রি, 2200 টাকার মধ্যে কত টাকা ইনক্লুড করা আছে? আগের 100, 400 আর 500, 100, 400, 500, 500, 1000, 2200 টাকার মধ্যে অলরেডি 1000 টাকা ঢুকে আছে। তাহলে তুমি যদি তাহলে তিনটে যদি অ্যাড করো তাহলে কত হচ্ছে ভাবো? 100 আর 500, 600, 600, 1600 আর 2200, 3800 হচ্ছে। টোটাল 3800, যেখানে কোনো 2200, 1600 টাকা এক্সট্রা তুমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছ। 1600 টাকা অ্যাড করে ন্যাশনাল ইনকাম কাউন্টিং ঠিক বেরোবে? ঠিক বেরোবে। তাই বলছে বারবার এই ভুলটা হয়। আমরা বারবার এই মানে যখনই আমরা কাউন্টিং করি না, ন্যাশনাল ইনকাম কাউন্টিং, তখন একই জিনিস বারবার নিয়ে নিই। এটা বড় ভুল, ঠিক আছে। যাতে এই ভুলটা না হয় তার জন্যই মানে, ঠিক আছে, মানে এই জিনিসটা নেওয়ার ফলে আমার ভুল হতে পারে। অর্থাৎ ডবল কাউন্টিং কোনো মতেই করা যাবে না। ন্যাশনাল ইনকাম যখন আমরা কাউন্টিং করব, ডবল ইনকাম করা যাবে না, ঠিক আছে। মানে ডবল জিনিস কখনো নেওয়া যাবে না, ঠিক আছে। তো সেটা নিয়ে একটু ডিসকাস করবো। দেখো ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা হয়, আগেও উদাহরণ দিয়েছি, এই একটা উদাহরণ তুলেছি, এটা দেবো এবং পরে আর একটা উদাহরণ দেবো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো এটা এ একজন পার্সন, এটা হচ্ছে বি একজন পার্সন, ঠিক আছে। তো এর ধরো কটন আছে, এর কাছে ধরো প্রচুর কটন পড়ে আছে। এ হচ্ছে এমন একজন পার্সন, এর কাছে প্রচুর কটন আছে। কি করেছে? ও কটনগুলো, বেশ কিছু কটন নিয়ে এ বিকে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। কত টাকায় বিক্রি করেছে স্যার? এ কটনগুলো বিকে বিক্রি করেছে 500 টাকায়, ঠিক আছে। তো এর কাছে কটনগুলো কি ছিল স্যার? এর কাছে কটনগুলো ছিল ফাইনাল গুডস। আর আরেকটা কথা মাথায় রাখবে, আমরা ন্যাশনাল ইনকামে সবসময় ফাইনাল গুডসের এন্ট্রি করি, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম কাউন্টিং করার সময় ফাইনাল গুডসটাই হিসাবে রাখি, ঠিক আছে। কোনো ইন্টারমিডিয়েট গুডস অর্থাৎ কাঁচামালের দাম কখনোই ন্যাশনাল ইনকামের মধ্যে আমরা রাখি না, ঠিক আছে। কোনটা রাখি? আমি আগেও পড়িয়েছি, ইনকাম মেথড পড়িয়েছি, এক্সপেন্ডিচার মেথড পড়িয়েছি, বা ন্যাশনাল ইনকাম অনেকদিন ধরে চলছে চ্যাপ্টারটা, এনে বলেছি ন্যাশনাল ইনকাম কাউন্ট করার সময়, ঠিক আছে। তো আমরা সবসময় ফাইনাল গুডসটাকেই নেব, ইন্টারমিডিয়েট গুডসটাকে নেব না, অর্থাৎ কাঁচামালের দাম নেব না, ঠিক আছে। তাহলে এর কাছে লাগছে তো কটন, তো আমি তো বিকে বিক্রি করেছি, এটা তো আমার কাছে ফাইনাল গুডস। কেন? এর পক্ষে জানা সম্ভব নয় বি এই কটনটা নিয়ে কি করবে। বির পক্ষে জানা সম্ভব নয় বি এটা নিয়ে অন্য কিছু করবে, নাকি ও এই কটনটা নিয়ে আবার অন্য কাউকে বিক্রি করবে। বির পক্ষে জানা সম্ভব নয়, ঠিক আছে। তো এর কাছে এটা ফাইনাল গুডস, ঠিক আছে। আর তাই এ কি করবে? ন্যাশনাল ইনকামে কত টাকা দেখাবে? 500 টাকা দেখাবে। এবার বি কি করেছে? বি এই কটনগুলো নিল, এর থেকে নিল, কত টাকায় কিনলো স্যার? 500 টাকায় কিনলো। কি করেছে ও? বি কিনে এই কটনগুলো কিনে ও ক্লথ তৈরি করলো, ক্লথ তৈরি করে সিকে বিক্রি করেছে। তাহলে বলো বির কাছে, ঠিক আছে। তো তাহলে বি যে এর কাছ থেকে যে কটনগুলো কিনলো, তাহলে বির কাছে কটনগুলো কি স্যার? কাঁচামাল। বির কাছে কটনগুলো কি? কাঁচামাল, ঠিক আছে। কিন্তু বি ক্লথ বিক্রি করেছে, বি কটনগুলো দিয়ে ক্লথ তৈরি করে সিকে বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? 800 টাকা। যেই 800 টাকার মধ্যে কাঁচামালের দাম কত ছিল? 500 টাকা ছিল কাঁচামালের দাম। 800 টাকার মধ্যে কাঁচামালের দাম কত ছিল? 500 টাকা, ঠিক আছে। তো আর একটা কথা মাথায় রাখো, বি যখন ক্লথগুলো সিকে বিক্রি করলো, তৈরি করে সিকে বিক্রি করলো, তখন বি তো জানছে এটা ওর বির কাছে ফিনিশ গুডস, বির কাছে এটা ফিনিশ গুডস, ঠিক আছে। তাই বি এটা ন্যাশনাল সামিল করবে 800 টাকা। তুই ভাবো 800 টাকা সামিল করলে অলরেডি ভুল করে ফেলেছে।
এই 800 টাকার মধ্যে 500 টাকা অলরেডি ন্যাশনাল ইনকামে ঢুকে গেছে, তাহলে তো ওর তো এখানে 300 টাকা সামিল করা উচিত। তো বুঝতে হবে ব্যাপারটা। এবার সি কি করলো, এই ক্লথগুলো দিয়ে শার্ট তৈরি করলো, শার্ট তৈরি করে কাকে বিক্রি করলো, ডিকে বিক্রি করলো 1000 টাকা, ঠিক আছে তো। তাহলে সি কি করবে, সি ন্যাশনাল কত টাকা তুমি দেখাবে, ও 1000 টাকাই দেখাবে। তাহলে বুঝতে পারছো তো, তুমি দেখো, ভাবার চেষ্টা করো। আমরা সবসময় কি ন্যাশনাল কোন অ্যামাউন্টটা তোমার দেখাতে হবে, সবসময় ফাইনাল গুডস দেখাতে হয়। তো ফাইনাল গুডস কোনটা, অর্থাৎ কাস্টমারকে যেই গুডসটা বিক্রি করা হয় সেটাকে ফাইনাল গুডস বলে। অর্থাৎ এই 1000 টাকায় তোমার দেখাতে হবে, এই 1000 টাকায় তোমার ন্যাশনাল ইনকাম সামিল করতে হবে। তা না করে কি করা হয়েছে, তার দেখো কত টাকা সামিল করা হয়েছে, দেখো 500 টাকা, এই 800 টাকা, আরে 1000 টাকা, 500 800 1000 কত হচ্ছে, 2300 টাকা পুরো দেখানো হয়েছে ন্যাশনাল ইনকামে, যেখানে আমার দেখানো হয়েছে 1000 টাকা। তাহলে কত টাকা বেশি দেখিয়েছো স্যার, 1300 টাকা। তাহলে তোমার এটাকেই বলে ডবল কাউন্টিং, প্রবলেম অফ ডবল কাউন্টিং। তো দেখো কি লেখা আছে, কাউন্টিং দ্য ভ্যালু অফ এ প্রোডাক্ট, ঠিক আছে, কাউন্টিং দ্য ভ্যালু অফ এ প্রোডাক্ট মোর দেন ওয়ান্স ইন দ্য মেজারমেন্ট অর এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম ইজ কল্ড ডবল কাউন্টিং। ন্যাশনাল ইনকাম যখন আমরা এস্টিমেট করি বা মেজারমেন্ট করি, ঠিক আছে, মেজার করি, তখন একই ভ্যালু মানে কোনো প্রোডাক্টের একই ভ্যালু বারবার নিয়ে নেওয়া হয়, এটা হচ্ছে, এটাকেই বলা হয় ডবল কাউন্টিং। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে অ্যাভয়েড করতে হবে। তো অ্যাভয়েড করার জন্য আমাদের কাছে কী কী প্রসেস আছে, টু অ্যাভয়েড ডবল কাউন্টিং 2 মেথডস আর অ্যাডাপ্টেড। ডবল কাউন্টিংকে অ্যাভয়েড করার জন্য আমাদের 2টো মেথড অ্যাডাপ্ট করা আছে। সেটা কি, একটা ফাইনাল প্রোডাক্ট মেথড আর একটা ভ্যালু অ্যাডেড মেথড। তো দেখো এরকম সমস্যা হওয়ার জন্য কি করতে হতে পারে তোমাকে, তুমি ফাইনাল গুডস, অর্থাৎ এই যে 60টা বিক্রি হলো 1000 টাকা, হয় তুমি 1000 টাকা নেবে, আর না হলে প্রতিটা স্টেজে যত করে ভ্যালু অ্যাড হয়েছে, কত করে ভ্যালু অ্যাড হয়েছে স্যার, হয় তুমি 1000 টাকা দেখাবে ফাইনাল গুডসের দাম, আর না হলে প্রতিটা স্টেজে কত অ্যাড হয়েছে, এই 500 টাকা, আর 500 থেকে 800 কত অ্যাড হয়েছে, 300 টাকা। দেখো দেখাচ্ছি 500 টাকা, 300 টাকা, তারপরে স্টেজে 200 টাকা, 500 300 200, 1000 টাকা দেখাবে। ঠিক আছে, হয় তুমি 1000 টাকা, হয় তুমি ফাইনাল গুডসের দাম দেখাবে, আর না হলে প্রতিটা স্টেজে যত ভ্যালু অ্যাড হয় সেটা দেখাবে। দুটোর মধ্যে একটা, দুটো না কিন্তু দুটোর মধ্যে একটা। তো দেখো ফাইনাল প্রোডাক্ট মেথডটা কি বলেছে, বলছে অ্যাকর্ডিং টু দিস এই মেথডে ভ্যালু অফ অনলি ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আর টু বি কনসিডার্ড হোয়াইল এস্টিমেটিং দ্য জিডিপি ক্যালকুলেট করার সময় বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় কি বলছে, এই মেথডে কি করবে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালুটাই তুমি কনসিডার করবে। তারপর হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। কি বলে ভ্যালু অ্যাডেড মেথড, দেখো বলছে অ্যাকর্ডিং টু দিস মেথড সাম টোটাল অফ ভ্যালু অ্যাডেড বাই ইচ ফার্ম, প্রতিটা ফার্ম যত করে ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে, শুড বি টেকেন হোয়াইল এস্টিমেটিং জিডিপি। হয় ওটা করবে না এটা করবে। দেখো আর একটা এক্সাম্পল দিয়েছি, ব্যাস আর কোনো এক্সাম্পল নেই। এন্টারপ্রাইজ ভালো এক্সাম্পল, ঠিক আছে, এন্টারপ্রাইজ মানে এক একটা মানে কি বলবো, এক একটা ফার্ম বা এক একটা স্টেজ বলতে পারো, এটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড বা ফাইনাল স্টেজ। ফার্মার, তারপর একটা মিলার, তারপর একটা বেকার, ঠিক আছে তো, ঠিক আছে। ফার্মার কি করছে, ঠিক আছে, ফার্মার হুইট প্রডিউস করছে, মিলার কি করছে, ফ্লাওয়ার প্রডিউস করছে, আর বেকার ব্রেড, ঠিক আছে তো। তো কি করছে ফার্মার, এই যে হুইটটা প্রডিউস করছে, হুইট প্রডিউস করে মিলারকে বিক্রি করে দিল কত টাকায়, 500 টাকায় বিক্রি করলো। কত টাকায় বিক্রি করলো, 500 টাকায় বিক্রি করলো। মিলার আবার, ঠিক আছে, মিলার আবার ফ্লুর প্রডিউস করে ও বেকারকে বিক্রি করলো 700 টাকায়, ঠিক আছে। বেকার আবার ব্রেড তৈরি করে কাস্টমারকে বিক্রি করলো 1000 টাকায়। তাহলে দেখো প্রথম স্টেজে ভ্যালু অ্যাডেড, এটাতে বুঝতেই পারছো, এটা বিক্রি সেল প্রাইস, আর এটা ইন্টারমিডিয়েট কনজাম্পশন মানে পারচেস প্রাইস। তাহলে ফার্মারের কিনতে কোনো খরচা হয়নি, মনে করছি, ঠিক আছে, জিরো। মনে করো না এক জায়গায় পড়ে আছে প্রচুর, ও তুলে নিয়েছে, জিরো, ঠিক আছে তো। তার মানে ফার্মার 500 টাকায় বিক্রি করলো, ঠিক আছে, যেখানে ওর কোনো খরচা নেই, কত ভ্যালু অ্যাড হলো, 500 টাকা, ঠিক আছে তো। মিলার কি করলো, মিলার বেকারকে 700 টাকায় বিক্রি করলো, সেল প্রাইস 700 টাকা, কিন্তু মিলার কিনেছিল কত টাকা, স্যার 500 টাকা দিয়ে কিনেছিল, 700 - 500 200। লাস্ট স্টেজ বেকার কাস্টমারকে বিক্রি করলো 1000 টাকায়, কিন্তু বেকার কিনেছিল কত দিয়ে, 700 দিয়ে, 1000 থেকে 700 বাদ দিলে 300 টাকা। তাহলে এই ভ্যালু অ্যাডেডগুলো যোগ করো, 500 200 300 কত হচ্ছে, 1000 টাকা, ঠিক আছে তো। তাই এখানে বলেছে জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড মার্কেট প্রাইস কি করে বের করবো, কত বেরোলো, গ্রস ভ্যালু অ্যাডেড মানে টোটাল ভ্যালু অ্যাডেডটা কত বেরোলো, 1000 টাকা। কি করে বের করলাম স্যার, এই 500 200 300 যোগ করে 1000 টাকা, এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। তুমি ভ্যালু অ্যাডেড মেথড করো তাহলে তিনটে যোগ করবে। আর একটা মেথড হয় প্রোডাক্ট মেথড, তুমি প্রোডাক্ট মেথড করো তাহলে টোটাল 1000 টাকায় দেখাবে,
টোটাল হায়ার টাকা মানে কাস্টমারকে কত টাকায় বিক্রি করেছে। দেখো লিখেছে ফাইনাল প্রোডাক্ট মানে দ্য ভ্যালু অ্যাট হুইচ বেকার সেলস ইট টু দ্য কনজিউমার। বুঝতে পেরেছো? আশা করি না বোঝার কিছু নেই, বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করো, না বোঝার কিছু নেই, খুবই ইজিভাবে বুঝিয়েছি, একবার দুবার দেখো, লেখাগুলো দেখে নাও, বুঝিয়ে যাবে। তারা বলছে কি প্রিকশন অফ ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথড যখন ক্যালকুলেট করবো কী কী জিনিসে তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বলছে ইন্টারমিডিয়েট গুডস আর নট ইনক্লুডেড। এর মধ্যে ইন্টারমিডিয়েট গুডস তুমি কখনোই ইনক্লুড করবে, যেটা আমি বারবার বললাম, ফাইনাল গুডসই ইনক্লুড করবো। সেল অ্যান্ড পারচেস অফ সেকেন্ড হ্যান্ড গুডস, সেকেন্ড হ্যান্ড গুডস সেল বা পারচেস করলে সেটাও ইনক্লুড করবো না। ডোমেস্টিক সার্ভিস আর নট ইনক্লুড, যেমন লাভ, অ্যাফেকশন, ডোমেস্টিক সার্ভিস ইনক্লুড করবো না। তো যে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস ফর সেলফ কনজামশন উইল বি ইনক্লুডেড। ঠিক আছে, তারপর ইম্পিউটেড ভ্যালু অফ ওনার সেলফ অকুপাইড হাউস। তো বোঝাই গেল, পুরো টপিকটা শেষ করে দিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, তোমাদের সামনে আলোচনা করলাম কি ভ্যালু অ্যাডেড ভ্যালু। খুব সুন্দর করে পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।